আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তাসিম চৌধুরী আবার তোমাদের সাথে চলে আসছি। And আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 2 নম্বর অধ্যায় অর্থাৎ জীবনের জন্য পানি অধ্যায়টি শুরু করব। তো শুরু করার আগে বলতে চাই, যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এন্ড ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই পাশে থেকো। তো আজকে আমরা পড়বো জীবনের জন্য পানি। দেখো ভাইয়া, আমি তোমাদেরকে মূল বিষয়টা বলি। প্রথম পৃষ্ঠায় তোমরা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস পাবা না, তবে আমরা প্রথমে একটা সিঙ্গেল ওয়ার্ড পড়বো, সেটা হচ্ছে পানির আরেক নাম জীবন। দেখো, পানি আমাদের কত কাজে আসছে, আমাদের জীবনের ম্যাক্সিমাম কাজেই, দৈনন্দিন জীবনের ম্যাক্সিমাম কাজে এই পানিটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। সো এই পানির প্রত্যেকটা জিনিসের আমরা জানি যে একটা ভালো দিকও থাকে, একদম একটা ক্ষতিকর দিকে থাকে। তো পানির ক্ষেত্রেও ব্যাপারটা আলাদা না, পানির ক্ষেত্রেও আমরা একটা ভালো দিক পাবো এবং আরেকটা খারাপ দিক পাবো। তো চলো পানির ভালো খারাপ এই দুই দিক এবং পানির উৎস সবকিছু আমরা এই অধ্যায়ে পড়বো। দেখো, পানি পৃথিবীতে যত তরল পদার্থ পাওয়া যায় পানি তার মধ্যে সবচেয়ে সহজলভ্য। অর্থাৎ পানি একদমই কোনো মানে দাম আছে, পানির দাম আছে কিন্তু অল্প, বুঝছো? মানুষের শরীরের শতকরা 60 থেকে 75 ভাগই হচ্ছে পানি। খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। মাছ মাংস কিংবা শাকসবজিতে শতকরা 60 থেকে 90 ভাগ পানি থাকে, আর পৃথিবী পৃষ্ঠের শতকরা 75 ভাগই হচ্ছে পানি। তো চলো, এই পানির এই কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ অবশ্যই পড়ে রাখবা, অ্যান্ড এটা একটা জেনারেল নলেজ। পানির ধর্মটা কি? পানির গলনাঙ্ক, আমরা গলনাঙ্ক বলতে ভাই এক কথায় বুঝবো যে পানি যখন গলবে তখন। আর স্ফুটনাঙ্ক, হুম, পানি যখন ফুটবে তখন সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। তাহলে আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা পেয়ে গেছি। দেখো, পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 99.98 ডিগ্রি সেলসিয়াস, যেটা 100 ডিগ্রি সেলসিয়াসের খুবই কাছাকাছি। এর জন্য আমরা পানির এই স্ফুটনাঙ্কটাকে সাধারণত 100 ডিগ্রি সেলসিয়াসই ভাইয়া বলে থাকবো। তো গুরুত্বপূর্ণ খুব। তারপরে দেখো যে বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন এবং বর্ণহীন। আর পানির ঘনত্ব কত এটা তোমাদেরকে বলেছে। পানির ঘনত্ব হচ্ছে ভাইয়া 1000 কেজি পার মিটার কিউব, বা 1 গ্রাম পার সিসি, বা 1000 কেজি পার মিটার কিউব। এটা আসলে তোমাদের আর্টস কমার্সের জন্য, এর জন্য আসলে এটা সেরকমভাবে এককটা সুন্দর করে লিখে দেয়নি। তবে তোমরা এই এককটা পড়বা, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড চলো আমরা নেক্সটে দেখি যে 1 সিসি পানির ভর হলো 1 গ্রাম, বা 1 কিউবিক মিটার ভর হলো 1 কিউবিক মিটার পানির ভর হলো 1000 কেজি। বিদ্যুৎ বা তড়িৎ পরিবাহিতা, পানি কিন্তু বিদ্যুৎ পরিবহন করে ভাইয়া। সো এইটাই এই আলোচনায় বলছে যে পানি বিদ্যুৎ পরিবাহী, এটাই। এরপরে দেখো পানির গঠন। পানির গঠন হচ্ছে, পানির আমরা সংকেত জানি হচ্ছে H2O, এটা হচ্ছে পানির সংকেত, মনে রাখবা। আর পানিতে থাকে হাইড্রোজেন, এবং 2টা হাইড্রোজেন থাকে এবং একটা অক্সিজেন থাকে। এই যে আমরা সংকেত থেকে ভাইয়া বুঝতে পারবো যে পানিতে, দেখো ভালো করে দেখো মনোযোগ দিয়ে, হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে 2 আছে মানে H2, আর অক্সিজেনের সাথে কোনো কিছু নাই মানে অক্সিজেন একা। এর জন্য আমরা দুইটা হাইড্রোজেন এবং একটা হাইড্রোজেন এই সমন্বয়ে পানি গঠিত। এটা হচ্ছে পানির আণবিক সংকেত, এটা হচ্ছে পানির আণবিক সংকেত ভাইয়া। তারপরে আমরা দেখতে পাবো পানির উৎস। আসলে ভাই আমরা এত পানি পাচ্ছি কোথায়, পানির উৎসটা কি ভাইয়া? আসলে এই দেখো, পৃথিবীতে যত পানি আছে তার প্রায় 90 ভাগেরই উৎস হচ্ছে সমুদ্র। তাহলে আমরা পানির উৎস এক কথায় কি জানবো ভাইয়া? সমুদ্র। পানির উৎস হচ্ছে সমুদ্র। এই দেখো, তারপরে লোনা পানির একটা সংজ্ঞা দেওয়া আছে, লোনা পানির সংজ্ঞাটাও তোমরা অবশ্যই পড়বা। অ্যান্ড এখানে দেখো যে উৎসে প্রায় শতকরা 2 ভাগের মতো পানি আছে। পানির একটা বড় উৎস হচ্ছে হিমবাহ। এই হিমবাহর তুষার স্রোত, এই তুষার স্রোতের থেকে কিন্তু ভাই এই দেখো শতকরা 2 ভাগের মতো পানি আছে, এটা পড়বা। আর 1 ভাগ আছে কোনটাতে, এটাও পড়বা। নেক্সট দেখো আমরা বাংলাদেশের মিঠা পানির উৎস থেকে জানতে পারবো। এটা সম্পূর্ণ রিডিং। জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা কেন? আমরা ভাইয়া আমরা একটা বিষয় বিবেচনা করি যে এই দেখো অনেকগুলো উদ্ভিদ আছে। এই যে এই জলজ উদ্ভিদগুলা, উদ্ভিদ তো ভাইয়া পানি ছাড়া বাঁচে না, না? আর এইগুলো হচ্ছে জলজ উদ্ভিদ, মানে এগুলো জল ছাড়া তো একদমই বাঁচবে না, একদমই বাঁচবে না। তো এই দেখো কচুরি পানা আছে, এই দেখো কেউ কেউ কচুরি পানা ফুল গিফট করে, বুঝছো? কিন্তু আমার ভাগ্যে সে আসলে হয়নি কচুরি পানা ফুল, আর কি কাউকে দেওয়ার মতো নাই। সো কচুরি পানা ফুল, তারপরে হচ্ছে এগুলো তোমরা পড়বা। কচুরিপানা ফুল টুল এইসব, এই যে কী হয় না হয় এখানে ভাইয়া রিডিং করে নিলেই হবে।
মাঝে মধ্যেই প্রয়োজনীয়তাটা তোমাদের সিকিউ প্রশ্নে দেয়। আমি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে যা দেখলাম, তোমাদের সিকিউ প্রশ্নে মাঝে মধ্যে এই জলজ উদ্ভিদের ক্ষেত্রে যে পানির ভূমিকা বা প্রয়োজনীয়তা এটা সিকিউতে দিয়েছে। হ্যাঁ, এরপরে দেখো জলজ প্রাণীর জন্য, উদ্ভিদের জন্য পড়লা, প্রাণীর জন্য পড়বা না? অবশ্যই পড়বা। দেখো জলজ প্রাণীর জন্য পানির কি প্রয়োজনীয়তা রাখে সেটা আমরা দেখি। আমরা এক কথায় বলি মাছ। দেখো যেসব প্রাণী ফুলকা দিয়ে অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায় তাদের কোনোটাই বাঁচতে পারতো না। তাহলে এই একটা কথাই তো তোমাকে একদম বুঝাই দিচ্ছে যে হচ্ছে যদি পানি না থাকতো তাহলে কি হতো, তাহলে তোরা মরেই যাইতো ভাই, তাহলে তো আর কোনো কিছু হইতোই না। এরপরে দেখো পানির মানদণ্ড। ও আর এখান থেকে আরেকটা এমসিকিউ যে আমাদের প্রয়োজনীয় প্রোটিনের প্রায় শতকরা 80 ভাগে আসে মাছ থেকে, আর এই মাছটাই যদি না থাকে তাহলে তো আমরা শেষ, আমরা শেষ, বুঝছো? নেক্সটে আমরা দেখতে পাবো যে পানির মানদণ্ড, পানির মানদণ্ড, পানি কেমন কি, এগুলাই হচ্ছে ভাই মানদণ্ডের অন্তর্ভুক্ত। দেখো পানির বর্ণ ও স্বাদ কেমন ভাইয়া? বর্ণ কেমন? কোনো বর্ণহীন আর স্বাদহীন, এক কথায় বলবো বর্ণহীন আর স্বাদহীন। পানির ঘোলা পানি আছে ভাইয়া, ঘোলা পানিতে দেখো ঘোলা পানি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের সব কিছুর জন্যই খারাপ, প্রাণীর জন্য খারাপ। সো ঘোলা পানি কিন্তু সব ক্ষেত্রেই খারাপ, এটা বলবা। দেখো তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি, পানিতে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ থাকে যেগুলো হচ্ছে আমাদের ক্যান্সারের মতো খুব খারাপ রোগ সৃষ্টি করতে পারে ভাইয়া। সো এইগুলা এর জন্য আমাদের নদ নদীর পানি পুরোপুরি তেজস্ক্রিয় মুক্ত রাখতে হবে। পানিতে ময়লা আবর্জনা ফেলে, তারপর দ্রবীভূত অক্সিজেন। দেখো পানিতে দেখো জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য 1 লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। এরপরে দেখো পানির তাপ, পানির তাপ বেড়ে গেলে কিন্তু অবস্থা শেষ। দেখো গরমের দিনে পুকুরে নামলে কি হয়। এরপরে দেখো পানির পিএইচ। আসলে আমরা পিএইচ সম্পর্কে এক কথায় বলি, পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম। এক কথায় হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম হচ্ছে পিএইচ। এটার পিএইচ মানের উপর ভিত্তি করে আমাদের এটা কি অ্যাসিড না ক্ষার না নিরপেক্ষ, এইটা বিবেচনা করা হয় হচ্ছে আমাদের পিএইচ মানের উপর নির্ভর করে। দেখো পিএইচ মান যদি 7 হয় সেটা হচ্ছে সম্পূর্ণ নিরপেক্ষ, আর পানি কিন্তু ভাইয়া পুরোপুরি নিরপেক্ষ, তাই পানির পিএইচ মান 7। এখান থেকে আর কিছু পড়া লাগবে না, দ্যাটস ইট। এরপরে দেখো পানির লবণাক্ততা। পানির দেখো ভাইয়া সমুদ্রের পানি কিন্তু ম্যাক্সিমাম অনেক লবণাক্ত হয়। কেন লবণাক্ত হয়? কারণ সমুদ্রের পানিতে সোডিয়াম থাকে। ওকে, নেক্সটে দেখো আমরা পানির পুনর্বর্তন ও পরিবেশ সংরক্ষণের ভূমিকা। এই যে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের সিকিউতে এটা নিয়ে প্রশ্ন থাকবেই, থাকবে তো থাকবেই। ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার ভাইয়া, পানির পুনরাবর্তন ও পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা, ইনফিনিটি স্টার। এসএসসি থেকেও প্রশ্ন আসবে এখান থেকে। দেখো পানির পুনরাবর্তন, পুনরাবর্তন পানি কি করে একভাবে আবার দেখো পানি কিন্তু কি হয়, ঘনীভবন হয়, ঘনীভবন হয়ে কিন্তু আবার আমাদের মাঝে ফিরে আসে, জাস্ট এটাই বলছে। এগুলো তোমরা পড়বা। তারপর দেখো পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা, এটা বুঝতেই পারছো। মানসম্মত পানির প্রয়োজনীয়তা। দেখো আমরা সকালবেলা ঘুমের থেকে উঠেই কিন্তু অবশ্যই পানি খাবো, হ্যাঁ, কারণ সকালবেলা ঘুমের থেকে উঠে পানি খাওয়ার মতো উপকারী আর কিছু নয় ভাই। আর রাত্রেবেলা তুমি ঘুমানোর সময় অর্থাৎ ঘুমাতে যাবা যখন, তার আগে একবার পানি খাই নিবা, বুঝছো? পানির বিশুদ্ধকরণ গুরুত্বপূর্ণ টপিক খুব, এখান থেকে মাঝে মধ্যে সিকিউ দেয়, সিকিউ মাঝে মধ্যে না ভালোই দেয়। সো পানির বিশুদ্ধকরণ বলতে আমরা কি বোঝাচ্ছি, একটা খারাপ পানি মানে বাজে একটা পানি ভাই, সেই বাজে পানিকে একদম একটা ভালো পানিতে রূপান্তর করাকে আমরা বলবো কি পানির বিশুদ্ধকরণ। আর এই পানির বিশুদ্ধকরণ আমরা মেলাগুলো প্রক্রিয়া আছে, সেটার মধ্যে এক হচ্ছে পরিস্রাবণ। পরিস্রাবণ সম্পর্কে এই দেখো তোমরা পড়লে বুঝতে পারো পরিস্রাবণ। তারপর হচ্ছে ক্লোরিনেশন। ক্লোরিনেশন কি? ক্লোরিনেশন এই যে এখানে কয়েকটা সংকেত দেওয়া আছে, ক্লোরিন গ্যাসের সংকেত দেওয়া আছে। তারপর ব্লিচিং পাউডারের এই যে সংকেত, ব্লিচিং পাউডারের সংকেতটা আমার যতদূর মনে হয়, আমি যখন দিয়েছিলাম তখন আমার পাশের ছেলেটার কোশ্চিন ছিল, ওই আর্টসে ছিল, তো ওর কোশ্চিন আমি দেখছিলাম ব্লিচিং পাউডারের সংকেত কি। সো ব্লিচিং পাউডারের সংকেত অবশ্যই অবশ্যই পড়বা। এরপর দেখো মূলত সোডিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইডের সংজ্ঞাটাও পড়বা। সংজ্ঞা না, সরি, এটা হবে হচ্ছে সংকেত। স্ফুটন, পানি কিন্তু ফুটায় ফুটায় তারপরে করে। পাতন, পাতন কীভাবে হয় কী হয় দেখবা। নেক্সটে দেখো আমরা দেখতে পাবো বাংলাদেশে পানি দূষণের কারণ। বাংলাদেশে পানি দূষণের কারণ দেখো বাংলাদেশ কীভাবে পানি দূষণ হচ্ছে না হচ্ছে এটাও ইম্পর্টেন্ট আছে। বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে পানিকে দূষিত করছে, এই করছে সেই করছে, এইসবই। আমরা হচ্ছে মলমূত্র পানিতে সব ত্যাগ করি না,
মলমূত্র পানিতে ত্যাগ করি, এই করি সেই করি, মানে পানির অবস্থা মানে যাচ্ছে তাই একবারে পায়ে গেছে আমরা পরিবেশ, বুঝলা? সো যাই হোক, ভালো করে পড়বা। নেক্সটে দেখো যে উদ্ভিদ, প্রাণী এবং মানুষের ওপর পানি দূষণের প্রভাব। এই যে যে এত পানি দূষণ করছো, তোমার কি কোনো কিছুর অপকার হবে না নাকি? হ্যাঁ, অবশ্যই হবে, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে ভাই। দেখো এইগুলা এইগুলা সব পড়বা, এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন আছে সেগুলো পড়বা। এরপর দেখো পারদ আর সীসা। পারদ আর সীসা কি? পানিতে অবশ্যই ফেলে দেয়, পানিতে অবশ্যই ফেলে দিয়ে কি আমাদের পানির পরিবেশটাকে দূষিত করে। তাহলে অবশ্যই আমাদের কি এই পারদ আর সীসা, পারদ, সীসা, আর্সেনিক এইসব আমাদের দেখো কত ক্ষতি করে। এগুলা এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পড়লা। এরপর বৈশ্বিক উষ্ণতা। বৈশ্বিক উষ্ণতা বলতে দেখো, বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং, এটাই জিনিসটা হচ্ছে যে তোমার পৃথিবীর যে তাপমাত্রা দিন দিন আস্তে আস্তে বাড়তে আছে ভাইয়া। এই বাড়তে 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 বাজে অবস্থা হয়ে গেছে। পানিতেও তোমার তাপ বেড়ে যায়। এই পানিতেও তাপ বেড়ে যাওয়ার জন্য কি মাছ টাছ সব মারা যায়। এই দেখো, প্রায় 100 বছর আগে বায়ুমণ্ডলের তাপমাত্রা ছিল প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস কম ছিল, আর এখন দেখো কত বেড়ে গেছে। লবণাক্ততা। পানির লবণাক্ততা হলে কি হবে? বৃষ্টিপাত বেশি, অতিরিক্ত বৃষ্টিপাত হলে কি অবস্থা হবে? পানির বাংলাদেশের বৈশ্বিক উষ্ণতার প্রভাবটা পড়বা। বাংলাদেশে গ্রীষ্মকালে এমনকি দেখো বায়ুমণ্ডলের তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়, যা আগে কখনো হয়নি। সো আমরা কমন সেন্সের থেকে বুঝতে পারবো যে কি অবস্থা হয় না হয়। বাংলাদেশে পানি দূষণ প্রতিরোধের কৌশল এবং নাগরিকের দায়িত্ব। জলাভূমি রক্ষা, মানে জলাভূমি রক্ষা করবো, তারপর বৃষ্টির পানি নিয়ন্ত্রণ করব, জনসচেতনতা বৃদ্ধি করব, শিল্প কারখানার বা বর্জ্য পানির দূষণ প্রতিরোধ করব। এই দেখো এই যে ইটিপির পুনরূপটা পড়বা, এফিলিউয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ইটিপি। ওকে। নেক্সট দেখো কৃষি জমি থেকে পানির ক্ষয়জনিত দূষণ প্রতিরোধ করব। তারপর হচ্ছে উন্নয়ন কার্যক্রমে পানির ভূমিকা। দেখো বাংলাদেশ পানির উৎসে হুমকি, সব কিছুর একটা ভালো জিনিস থাকে যেরকম খারাপ জিনিসও থাকে। তো এই দেখো বন্যা হইলে দেখো আমাদের অবস্থা, দেশের অবস্থায় ভালো হয়। সেদিন দেখলাম কোন সিলেটের কোন জায়গায় এসএসসির হলের উপর পানি উঠে গেছে, ছেলে পেলে পানি ইয়াতে বসেই পরীক্ষা দিচ্ছে। তাহলে কি অবস্থা দেখো। পানি দখল, তারপরে নদীতে বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ নির্মাণ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, পানির গতিপথ পরিবর্তন, পানি একটি মৌলিক অধিকার। এগুলো কিছুই না, জাস্ট আর্টস, তোমরা আর্টস বা কমার্সের জন্য এটা জাস্ট একটু লিখার, রচনামূলক তো একটু লিখার বিষয়। তোমরা জাস্ট কি করবা, লিখবা, লিখতেই থাকবা একটা টপিক। তোমার মূল বিষয়টা মনে রাখতে হবে যে হচ্ছে এই যে এই জিনিসগুলা, এই টপিকগুলো মনে রাখতে হবে। অ্যান্ড তোমার এই যে যে নিচে যে বিষয়গুলো দেয়া আছে এগুলা অল্প অল্প করে পড়বা, অল্প অল্প করে পড়বা, নিজের মাথায় মনে রাখবা। তুমি যদি একটা ওয়ার্ডও মনে রাখতে পারো তাহলে তুমি সেই একটা ওয়ার্ডের থেকে অনেকগুলো ওয়ার্ড নিজে থেকেই লিখতে পারবা, যেটা চলে আসে। সো লাইফে আসলে সবকিছুই তোমার একদম চিরতরে মনে রাখা, এটা আসলে খুব মানে অসম্ভব একটা ব্যাপার। তুমি তোমার নিজের মতো পড়তে থাকো, দেখা যাক। দেখো পানি প্রবাহের সর্বজনীনতা এবং আন্তর্জাতিক নিয়ম নীতি, এগুলা সব কি হয়েছিল, এটা মাঝে মধ্যে এমসিকিউ দেয়, সো পড়বা। সো আজকের ক্লাসে এতটুকুই। সবাই কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবা। সবাইকে পরবর্তী ক্লাস দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।